আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদন বুলেটিন আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেটটি আপনাদের সাথে আছে আমি নুসরাত জেরিন। দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী যোদ্ধাদের গানে গানে অনুপ্রেরণা জুগিয়েছিলেন কণ্ঠশিল্পী তিমির নন্দী। আগুন ঝরা দিনগুলোর কথা স্মরণ করেছেন গুণী এই শিল্পী। দেশের জনপ্রিয় সব সঙ্গীত শিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণে হয়ে গেল মহান বিজয় দিবসের কনসার্ট। এছাড়া থাকছে রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন। মাত্র ৩ বছর বয়স থেকে তবলা বাজাতে শিখেন শিল্পী তিমির নন্দী। ১৯৬৯ সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করেছেন তিনি। তার কিছুদিন পরে শুরু মুক্তিযুদ্ধ। তিমির নন্দীও যুদ্ধে যোগ দেন, তবে অস্ত্র দিয়ে নয়, কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়েছেন গলা ছেড়ে, মুক্তিকামী যোদ্ধাদের দিয়েছেন অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই ছিল দেশের প্রতি ভালোবাসা, তার মধ্যে শুরু হয় যুদ্ধ। কিন্তু বয়সটা ছিল কম, তাই চাইলেই অস্ত্র হাতে যুদ্ধে যাওয়া সম্ভব ছিল না। তবে মনের জেদ আর আবেগ দমানো দেয়। তাই মায়ের অনুপ্রেরণায় মুক্তিকামীদের হয়ে কণ্ঠে তুলে নিলেন স্বাধীনতার গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিবিসি, তারপরে আকাশবাণী খবরে শুনতাম যে পাকিস্তানিরা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হত্যা করছে, ধর্ষণ করছে। এই সমস্ত খবর শুনে আমার ভেতরে একটা ক্রোধ জন্মায় যে আমি অস্ত্র হাতে যুদ্ধ করব। তো তখনই আমি মাকে বললাম যে মা, আমি যুদ্ধে যাব। আনন্দবাজার পত্রিকায় ছবি দেখলাম একজন মুক্তিযোদ্ধা তার বাবার পায়ের কাছে অস্ত্র রেখে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য দোয়া চাইছে। তখন আমি মাকে বললাম, মা, এই ছেলে যদি যুদ্ধ করতে পারে তাহলে আমি কেন পারব? তখন মা বললেন যে ঠিক আছে, তুমি এতই যখন মুক্তিযুদ্ধ করতে চাচ্ছ, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও। ৭১-এর যুদ্ধের ভয়াল স্মৃতি আজও মনে ভয় জাগায়। পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে নয়, দেশকে ভালোবেসেই অস্থির সময়ে জেলায় জেলায় গান গেয়ে ফান্ড জোগাতেন, বলছিলেন সে সময়ের গল্প। সন্ধ্যাবেলায় ঘাটে ঘাটে নিতে হলো যে এখানে নোঙর করতে হবে, চাল ডাল কিছু আনতে হবে। দুজন নেমে গেল নৌকা থেকে। এই যে অন্ধকারের মধ্যে শুধু পানির ছলৎ ছলৎ শব্দ, আর কোনো আওয়াজ নেই। আমরা এতগুলি মানুষ নৌকার মধ্যে বসে আছি, দুইজন গেছেন চাল, অপরিচিত জায়গা, মানে এটা কোথায়, কোন জায়গা, কি গ্রাম, সব তো অপরিচিত। এই যে গেছে তো গেছে, আর আসে না। মানে কি যে টেনশন একটা, এটা বোঝানো যাবে না। যে আমাদেরকে যে কোনো মুহূর্তেই হয়তো কেউ, আমরা হয়তো গুলি করে মেরেও ফেলতে পারে। তবে সবকিছু ছাপিয়ে চোখে ছিল দেশ স্বাধীনের স্বপ্ন, নতুন এক সূর্যের অপেক্ষা আর লাল সবুজের মানচিত্র। অনুষ্ঠানাদি যখন আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম, আমরা যে কি সম্মান পেয়েছি, কি ভালোবাসা মুক্তিযোদ্ধাদের। মানে এখনো পর্যন্ত যে সমস্ত বিজয় দিবসের অনুষ্ঠানে আমরা যখন গান করেছি, মুক্তিযোদ্ধারা বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করেছে, যে যারা সম্মুখ যুদ্ধে ছিলেন। কি যে শুনতাম, কি যে ভালো লাগতো, এই গান শুনে আমরা উদ্বুদ্ধ হতাম। স্বাধীনতার ৫৩ বছর পর আজও আমরা মূল্যায়ন করতে শিখিনি, তাই প্রাপ্তির প্রত্যাশা না হলেও অভিমান জমেছে বুকে, বলছিলেন গুণিয়ে মানুষটি। দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি আমরা, কোনো ভাতা পাওয়ার জন্য যুদ্ধ করিনি, কিছু পাওয়ার জন্য যুদ্ধ করিনি, বা আমরা ভবিষ্যতে কোনোদিন কিছু পাবো সেটা ভেবেও কিন্তু যুদ্ধ করিনি। যুদ্ধ করা দরকার, দেশ স্বাধীন করা দরকার পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে, এই জন্য আমরা যুদ্ধ করেছি। আমরা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করিনি। মান অভিমান যাই হোক, সবাই মিলে বাংলাদেশ। তাই বিভেদ নয়, বাঁচতে চান এক হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিতে চান প্রিয় জন্মভূমিকে। আমি কোনো বিভাজন চাই না, এই দেশটা আমাদের সকলের, সবাই মিলেমিশে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দেশের জনপ্রিয় সব সঙ্গীত শিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণে হয়ে গেল মহান বিজয় দিবসের কনসার্ট। সোমবার রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করে সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন। দুপুর থেকে শুরু হওয়া এই কনসার্ট শেষ হয় রাত 11টায়।
কনসার্টের পুরোটা সময় গানের তালে তালে বিজয়ের উৎসবে মাতেন হাজারো দর্শক শ্রোতা। বিজয় উদযাপনে বাংলাদেশের খ্যাতিমান সব গায়ক গায়িকা এক মঞ্চে, সামনে লাখো বাঙালির উচ্ছ্বাস, কণ্ঠে সবার আগে বাংলাদেশ। মঞ্চে প্রিয় শিল্পী আর ব্যান্ড দলের মন মাতানো পরিবেশনায় উত্তাল ছিল মানিক মিয়া অ্যাভিনিউ। কণ্ঠের তালে তালে জানান দিয়েছে তারুণ্যের জয়গান। ৫৪তম বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট সবার আগে বাংলাদেশে দুপুর থেকে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক। আর দুপুর গড়িয়ে যখন বিকেল, তখন জনসমুদ্রের রূপ নেই পুরো এলাকা। সড়ক বিভাজক ছাপিয়ে গাছে উঠেও কনসার্ট উপভোগ করেন শহর দর্শক। তাদের মতে দীর্ঘদিন পর এমন আয়োজন দেখল বাংলাদেশ। এই সংকটময় জায়গায় আমাদের এরকম একটা আনন্দময় জায়গা খুবই কম, যার কারণে আমরা আশাবাদী যে সামনে প্রতি বছরই যেন এরকম একটা কনসার্ট করা হয়। সবার আগে বাংলাদেশ। আমাদের খুবই ভালো লাগতেছে এরকম একটা দেশীয় সংস্কৃতির আয়োজন করার জন্য। গণ অভ্যুত্থান পরবর্তী বিজয় দিবসের এমন আয়োজন নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অংশ বলে মত সংশ্লিষ্টদের। লক্ষ লক্ষ তরুণের উচ্ছ্বাস দেখছেন, এই তরুণরা কিন্তু চায় বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে। আমাদের দেশটাকে সবার আগে সারা বিশ্বের বুকে আমরা উপস্থাপন করতে চাই। বাংলা সংস্কৃতিকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করতে এমন আয়োজন, বললেন বিএনপির পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত সবার আগে বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পী, তাদের সবাইকে সমন্বয় করে আমরা এই সবার আগে বাংলাদেশের আয়োজন করেছি। এই নতুন থিম, এই ধারণা থেকে আমরা এটাই জাতির সামনে প্রমাণ করতে চাই যে আমরা ইচ্ছা করলে বাংলাদেশের যে সংস্কৃতি তাকে ধারণ করে দেশপ্রেমী আরো বেশি উদ্বুদ্ধ হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা আর লাল সবুজের পতাকা কোনো দল বা মতের নয়, সেটাই মনে করিয়ে দিতে এই কনসার্টের আয়োজন। সেই সাথে সবার আগে বাংলাদেশ এই স্লোগান কোটি বাঙালির হৃদয়ে অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার এবং তাদের দোসরদের বিরুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বীর বাঙালি। বিজয়ের মাসে এখন দেখব মুক্তিযুদ্ধ নিয়ে সেই সব সিনেমাগুলোর এক ঝলক। মুক্তিযুদ্ধের উপর নির্মিত বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে সাড়া জাগানো চলচ্চিত্র ওরা ১১ জন। ১৯৭২ সালে এই ছবিটি নির্মাণ করেছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। মজার বিষয় হচ্ছে এ সিনেমায় ১১ জনের ১০ জনই ছিলেন মুক্তিযোদ্ধা। সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী সিনেমাটি আজও বাংলাদেশের স্বাধীনতার এমন মহাদলিল। এর ৩টি প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববিতা, নায়ক উজ্জ্বল ও আনোয়ার হোসেন। বিষয়বস্তুগত দিক থেকে এই ছবিটিকে সে সময়ের একেবারেই অন্যরকম বলে মন্তব্য করেছিলেন বুদ্ধিজীবীরা। মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আলোর মিছিল মুক্তি পায় ১৯৭৪ সালে। এটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক নারায়ণ ঘোষ মিতা। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, ববিতা, রাজ্জাক ও সুজাতা। ১৯৯৪ সালে এই ছবিটি নির্মিত হয় প্রয়াত কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের হাতে। সরকারি অনুদানে তৈরি মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবিটি ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এ সিনেমায় আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জোহর ও হুমায়ুন কন্যা শিল আহমেদ অভিনয় করেন। সেলিনা হোসেনের রচিত মুক্তিযুদ্ধের গল্প হাঙর নদীর গ্রেনেড। ১৯৯৭ সালে একই নামে ছবিটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম।
মুক্তিবাহিনীকে বাঁচাতে একজন মা তার একমাত্র সন্তানকে তুলে দেয় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে। 1997 সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এটি পরিচালনা করেন খান আতাউর রহমান। এটি তার পরিচালিত শেষ চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরের সময়ের চিত্র তুলে ধরা হয়েছে এই ছবিতে। হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধের দ্বিতীয় ছবি শ্যামল ছায়া মুক্তি পেয়েছিল 2003 সালে। এই ছবিতে মুক্তিযোদ্ধা চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে। নামের কাম, বাড়ির কাম আর বিয়ার কাম শেষ হয় না। জয়যাত্রা সিনেমাটি মুক্তি পেয়েছিল 2004 সালে। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেন তৌকির আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন একদল মানুষের হাসি, কান্না, সুখ, দুঃখ, বেঁচে থাকার সংগ্রামের গল্প আছে এখানে। কি কাগজ জানি না, অফিস থেকে দিয়েছে। মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি আমার বন্ধু রাশেদ 2011 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি মোহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চৌধুরী জাওয়াতা আফনান, রাইসুল ইসলাম আসাদ, হুমায়রা হিমু, আরমান পারভেজ মুরাদ সহ আরও অনেকে। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। দর্শক, আনন্দলোকের সময় হলো ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আনন্দলোকে। এবার মঞ্চের সংবাদ। ঢাকার মঞ্চে যোগ হয়েছে আরেকটি নতুন নাটক। কথা সাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা মহাশূন্যের সাইকেল মঞ্চে এনেছে নাট্যদল অনুসর। নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। টানা 5 দিনে নতুন এই নাটকের 8টি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে অনুসর। এটি তাদের 11তম প্রযোজনা। দূরত্ব আর বিচ্ছিন্নতার যাপিত জীবন, যেখানে শুধুই যান্ত্রিকতা আর ব্যস্ততা। আর সেই জের ধরেই পরিবার, বন্ধু, সমাজের সব সম্পর্ক থেকে প্রতিনিয়তই দূরে সরে যাচ্ছে মানুষ। সেই গল্পের উপাখ্যানই মহাশূন্যের সাইকেল। কথা সাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা মহাশূন্যের সাইকেল মঞ্চায়ন করেছে নাট্যদল অনুসর। নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। একটা সময় নিশ্চয় ছিল যখন তারা একে অন্যের দিকে একই মানুষ, সঙ্গে দুটি সত্তা, প্রাপ্তি অপ্রাপ্তির ভেতর চলে তাদের বোঝাপড়া। অস্থির সময়ে এমন গল্প যেন নিজেদের আরেকবার সম্পর্ক নিয়ে ভাববার কথাই মনে করাতে চাইলেন পরিচালক। আমরা উপার্জনমুখী একটা জীবন যাপন করি। সেই উপার্জনমুখী জীবন যাপন করতে গিয়ে আমাদের যে পরিবার এবং পরিবারের সদস্য এবং আমার কর্মক্ষেত্র যাই বলেন, সব কিছুর থেকেই আসলেই কি আমি সেই আমার কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছি? সেই না পাওয়ার জায়গার থেকে মস্তিষ্কের যে মানে ডাইলুশন তৈরি হয়, এটা আমি মনে করি সবার মধ্যেই এই ক্রিয়া প্রতিক্রিয়ার জায়গাগুলো তৈরি হয়। মাঝে মাঝে মানুষের বাস্তবতার চেয়ে কল্পনা বা অলৌকিক জগৎ প্রাধান্য পায়। পরিবারের সঙ্গে থেকেও একাকিত্বের কারণে নিজের সঙ্গেই বসবাস। এমন গল্পে শিল্পীরা খুঁজে পান নিজেকেই। ব্যক্তিগতভাবে যদি আমিও বলি যে আমার ওয়াইফের সাথেও তো আমার একটা দূরত্ব আছে, আমার সন্তানের সাথেও আছে। তো এই যে দূরত্বগুলো বাড়তে বাড়তে আমরা এখন এত সেলুলাইট হয়ে গেছে। আমি নিজেও অনেক বেশি ফোন ইউজ করি, যেটা আমার আসলে উচিত না। আমার ফ্যামিলিকে সময় দেওয়ার কথা। আমি সারাদিন কাজ করে বাসায় গিয়ে আমি ফোন করছি, সার্চ করছি, স্ক্রল করছি, যেটা আমার ফ্যামিলিকে দেওয়ার দরকার। তো এটা তো আমার নিজের অ্যাজ এ আর্টিস্ট হিসেবেও আমার একটা বিষয়। তো এই মেসেজটা যখন আমি দিচ্ছি, তা আমাকে আগে ক্লিয়ার হতে হবে। দেন নাটকটিতে অভিনয় করেছেন SR সম্পদ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, জাহিন ইমতু, মোহাম্মদ রাকিব সহ আরও অনেকে। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। কেউ তাকে বলেন ভারতীয় সিনেমার তারকাদের তারকা, আবার কেউ তাকে বলেন ভারতীয় সিনেমার চার্লি চ্যাপলিন। বলা ভালো, বাবা পৃথ্বীরাজ কাপুরের পর হিন্দি সিনেমায় ইতিহাস তৈরি করেছিলেন তিনি। হ্যাঁ, বলছি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা রাজ কাপুরের কথা।
দর্শক, তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी 1924 সালে জন্ম হয়েছিল নীল চোখের এই তারকার। তার পূর্বপুরুষের কেউ সমুদ্রের ওপার থেকে এসেছিলেন কিনা তা জানা নেই, কিন্তু বাবার নীল চোখ নিয়ে তিনি রাজত্ব করেছেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর সেই নীল চোখের মায়া রাজ কাপুরের পরিবারে একইভাবে অভিজাত্য বয়ে নিয়ে আসছে, একদম শব্দহীন উপন্যাসের মতো। রাজ কাপুরের জন্ম আজকের পাকিস্তানের পেশোয়ারে। বাবা পৃথ্বীরাজ কাপুর আর মা রমা স্বামী রমা কাপুর, আর অন্য দুই ভাই শাম্মী কাপুর ও শশী কাপুর, যারা নিজেরাও সুপারস্টার যার যার ক্ষেত্রে। 1930 সালে পুরো পরিবার ভারতে চলে আসে, আর তখন থেকেই ভারতের রূপালী জগতে রাজত্ব শুরু করে রাজ পরিবার। आवारा हूँ आवारा हूँ। তবে মজার ব্যাপার হলো, অনেকেই জানে না রাজ কাপুরের আসল নাম রণবীর রাজ কাপুর, অর্থাৎ ঋষি কাপুরের ছেলের নামও দাদার নামের মতোই রণবীর কাপুর। তার মেয়ে আবার পেয়েছে রাজ কাপুরের চোখ। বর্তমানে কাপুর বংশের যে দুজন রাজ কাপুরের নীল চোখ নিয়ে সবার চোখের বনি হয়েছেন, তারা হলেন রণবীরের মেয়ে রাহা কাপুর ও কারিনা কাপুরের ছোট ছেলে তৈমুর আলী খান। রাজ কাপুরের বাবা সবসময় চাইতেন ছেলে কিছু একটা করুক নিজের যোগ্যতায়, আর তাই অভিনয়ের পাশাপাশি ফিল্মের খুঁটিনাটি কাজ শেখার জন্য সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। অভিনয়ে যার রক্তে মেশা, সে কি আর অভিনয় থেকে দূরে থাকতে পারে? ওই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী নার্গিসের সাথে দারুণ জুটি বাঁধেন রাজকুমার। আওয়ারা আর শ্রী 420 সিনেমা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রির হিসাব পাল্টে দেন এই জুটি। শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও রাজের মনের রানী ছিলেন নার্গিস। একটা সময় বিয়ের জন্য পাগল প্রায় হয়ে যান রাজ কাপুর। নার্গিসও রাজকে ভালোবাসতেন, কিন্তু রাজ তখন বিবাহিত। নার্গিস তার স্ত্রীকে ত্যাগ করার পরামর্শ দেন প্রণয়ের আগে, কিন্তু রাজ কাপুরের পক্ষে তার সম্ভব হয়নি। মাদার ইন্ডিয়া সিনেমার পর সুনীল দত্তকে বিয়ে করেন নার্গিস, আর নিজ স্ত্রীর কাছ থেকে ফিরে আসেন রাজ কাপুর। मगर तुम्हें बताओ कि मैं क्या करूं। 12 बरस ये दुनिया मुझे अपराध की तरफ धकेल रही है। मैं अकेला इसका मुकाबला नहीं कर सकता रीता। मगर तुम अकेले नहीं हो राज। तुम मेरे साथ हो, एक अपराधी के साथ। हाँ राज। সব মিলিয়ে রাজ কাপুর শুধু একজন সুপারস্টার নয়, বলা যেতে পারে জীবনের গাইড বই। যে গাইড বই অনুসরণে চলচ্চিত্রে কাজ করতে চাইলে দক্ষ হওয়া যায়, আবার কিভাবে সফলতায়, ব্যর্থতায়, সমালোচনায় কিংবা আলোচনায় থেকেও শুধু কাজটাকেই মুখ্য করে এগিয়ে চলা যায়, সেটিও শেখা যায় নিখুঁতভাবে। ईचक दाना दाने ऊपर दाना ईचक दाना। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ATN নিউজের সঙ্গেই থাকুন।